বাংলাদেশের মানুষ যদি গভর্নমেন্টকে বিশ্বাস করত, আমরা বিশ্বাস করি ট্যাক্স সবাই দিত, কিন্তু গভর্নমেন্টকেই মানুষ বিশ্বাস করতে পারে না। সো গভর্নমেন্ট যদি তার বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে কর বা জাকাত এগুলো গভর্নমেন্টের থ্রুতে কালেকশন করাটা অসম্ভব কিছু না। আমাদের বাজেটকে আমরা যেটা আতিক মুজাহিদ ভাই বললেন যে আমরা প্রায় ৬২,০০০ কোটি টাকা বৃদ্ধি দেখাচ্ছি, যে গভর্নমেন্ট এই বছর ৬২,০০০ কোটি টাকা এডিশনাল এক্সপেন্ডিচার করবে। কোথায় কোথায় করবে আমরা যদি একটু আপনাদেরকে বলে রাখি, আপনারা জানেন যে এই বছর হচ্ছে যেটা হাসনাত আব্দুল্লাহ শুরু করেছিল, যে আমাদের আমরা তো একটা ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, আমাদের প্রচুর তেল গ্যাস এগুলো এখন আমদানি করে নিয়ে আসতে হয়। এখন এই জিনিসটা আমরা চাইলেও একদিনে ঠিক করতে পারবো না। কি কি করতে পারবো এটার জন্য আমাদের এডিশনাল কিছু বেনিফিট আমরা ডিক্লেয়ার করছি আমাদের বাজেটে, বাট শর্ট টার্মে সাপোর্ট দেওয়ার জন্য হলেও এবং ইনফ্লেশন কমানোর জন্য হলেও আমাদের কিছু ভর্তুকির দরকার হবে। অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট এমপ্লয়িদের স্যালারিও কিছুটা বাড়াতে হবে, প্লাস আমরা আরো কিছু সেক্টরে এডিশনাল ইনভেস্টমেন্ট করতে চাই। অ্যাট দ্য সেম টাইম আমরা বিশ্বাস করি গত বছর যে বাজেটটা ছিল ওই বাজেটের একটি বড় অংশ আমরা চাইলে কি করতে পারতাম, কমাতে পারতাম। আপনারা দেখবেন আমাদের যে এডিপি গত বছর ছিল 2,30,000 কোটি টাকা, যেখানে আপনারা জানেন বাংলাদেশে যে কোনো প্রজেক্ট করতে গেলে ওখানে পলিটিক্যাল ফাইন্যান্সিং থাকে, 10%, 15%, 20% না দিলে প্রজেক্ট হয় না। সো এই যে 10%, 15%, 20% এর ইকোনমিকে আমরা যদি জাস্টিফিকেশন করে নিয়ে আসি, তাহলে ওই বাজেটে কিন্তু একটা বড় ধরনের আমরা সাশ্রয় করতে পারতাম। সো আমরা বলছি যে আমরা এডিপি বাড়াবো ডেফিনেটলি, কারণ আমাদের যে বাজেটটা এই বাজেটটা হয়ে গিয়েছে হলো আপনার দেখবেন যে অপারেটিং বাজেট আমাদের, আমরা এনসিপির পক্ষ থেকে আমরা কিভাবে ডেভেলপমেন্ট বাজেটের দিকে যেতে পারি বেশি বেশি সেটার দিকে ফোকাস করতে চাই। কারণ কি আপনারা দেখে থাকবেন দেশের এখন ইকোনমিক অবস্থা খুবই দুর্বিষহ, মানুষের চাকরি বাকরি সৃষ্টি হচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ইকোনমিতে একটা থিওরি আছে কেইনেশিয়ান মডেল, যেটাকে বলা হয় যে কেইনেশিয়ান মডেল বলে যখন ইকোনমি স্লোড ডাউন হয়ে যায় তখন ইকোনমিতে বেশি বেশি গভর্নমেন্টের এক্সপেন্ডিচার করা উচিত। এই জন্য আমরা বলছি যে এই বছর বাজেটের গ্রোথটাও একটু দরকার। যে আমরা গত বছর দেখেছিলাম ইন্টিরিম গভর্নমেন্ট 10,000 কোটি টাকার বাজেট কম দিয়েছিল, কিন্তু আমরা এই বছর একটু বেশি 62,000 কোটি টাকার বেশি বাজেট দিতে চাচ্ছি, কারণ আমাদের এখন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, আমাদের এই দরিদ্র পীড়িত মানুষদেরকে বাঁচাতে হবে। সো এই দরিদ্র পীড়িত মানুষদেরকে বাঁচানোর জন্যই আমাদের এই বাজেট। এখন আতিক মুজাহিদ ভাই আরেকটা জিনিস আপনাদেরকে বলেছে যে এই যে 62,000 কোটি টাকা কিভাবে আমরা আয় করব, কারণ আপনারা যখনই আমরা বলি যে আমরা বাজেট বাড়াতে চাই, আপনারা বলেন আপনারা কিভাবে খরচ করবেন বা এই রেভিনিউটা কোথায় থেকে পাবেন। এই রেভিনিউর পোরশনগুলো আতিক মুজাহিদ ভাই 6টা পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। এখন আমরা আরো কিছু প্রপোজাল দিতে চাই। দেখেন বাংলাদেশের মানুষ দিনকে দিন গরিব হচ্ছে, ইনফ্লেশন 9% এর নিচে নামছেই না, আমাদের রিয়েল ডিসপোজেবল ইনকাম যেটা এটা কমে যাচ্ছে, কিন্তু 10 বছর আগেও আপনার সর্বনিম্ন কর সীমা ছিল 3,50,000, এখনো 3,50,000। মানে কি আপনি 32,000 টাকা ইনকাম করলে আপনাকে ট্যাক্স দিতে হয়। এনসিপি বিশ্বাস করে এটা একটা 32,000 টাকা ইনকামের মানুষ সে ঢাকা শহরে থাকার যোগ্যতাও রাখে না, সে ভাড়া দিয়ে থাকতে পারবে না। তো আমরা বলছি যে করমুক্ত আয়ের সীমা 4.5 লক্ষ টাকা করে দেওয়া উচিত, যাতে নিম্ন মধ্যবিত্ত মানুষদের উপর ট্যাক্স বার্ডেনটা কমে আসে। এইটা আমাদের একটা বড় প্রপোজাল, যাতে 4.5 লাখ টাকার নিচে করমুক্ত আয় রাখা হয়। 2 নম্বর, আমাদের যে নারী এবং প্রবীণ জনগোষ্ঠী আছে তাদের জন্য যাতে এটা 4,75,000 টাকা করা হয়, এবং প্রতিবন্ধীদের জন্য যেন এটা 5 লক্ষ টাকা করা হয়। আমাদের বাজেটে দেখবেন অনেকে জাকাত দিয়ে থাকে, সো জাকাত দেওয়ার পরে তাকে আবার ট্যাক্স দিতে হয়। আপনি মালয়েশিয়া থেকে পৃথিবীর অন্য জায়গায় যদি দেখেন যে জাকাত দেয় তাকে আবার এটার জন্য একটা ট্যাক্স এক্সেম্পশন পাওয়া যায়। সো আমরা বলছি সরকারের এনলিস্টেড যদি কোথাও কেউ জাকাত দেয় তাহলে তাকে যাতে কর রেওয়াজ দেওয়া হয়। এট দ্য সেম টাইম এই যে আমাদের একটা ইকোনমি, এই ইকোনমিতে প্রায় $9 বিলিয়ন মতো জাকাত কালেকশনের একটা অপশন আছে। গভর্নমেন্ট এখন পর্যন্ত এটাকে এক্সপ্লোর করছে না। সো গভর্নমেন্ট যদি এটাকে এক্সপ্লোর করে, এখান থেকে আমরা বিশ্বাস করি $3 বিলিয়ন বা 3 লাখ কোটি টাকার মতো একটা রেভিনিউ কালেকশন করা সম্ভব। এই সেকশনটা পুরোটাই আমরা করতে পারছি না। এখন দুইটা প্রবলেম। নাম্বার 1, আমরা গভর্নমেন্টকে বিশ্বাস করি না।
বাংলাদেশের মানুষ যদি গভর্নমেন্টকে বিশ্বাস করত, আমরা বিশ্বাস করি ট্যাক্স সবাই দিত, কিন্তু গভর্নমেন্টকেই মানুষ বিশ্বাস করতে পারে না। সো গভর্নমেন্ট যদি তার বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে কর বা জাকাত এগুলো গভর্নমেন্টের থ্রুতে কালেকশন করাটা অসম্ভব কিছু না। কিন্তু এই জন্য এমন একটা গভর্নমেন্ট আমাদের দরকার যাদেরকে বলতে হবে, দেখো আমি কোনো পার্টি ফাইন্যান্সিং এর জন্য কর নিচ্ছি না, আমি এডিপি থেকে চুরি করার জন্য কর নিচ্ছি না, আমি টাকা নিচ্ছি কিসের জন্য? আমি নিচ্ছি দেশের প্রকৃত উন্নয়নের জন্য। আমি নিচ্ছি যাতে তুমি ভবিষ্যতে পেনশন পাও, আমি নিচ্ছি যাতে তুমি স্বাস্থ্য সেবা পাও, আমি নিচ্ছি যাতে তোমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ভালোভাবে থাকতে পারে। এই জিনিসগুলো যদি এনশিওর করা যেত, আমাদের কর বা জাকাত দুটোই গভর্নমেন্ট কালেকশন করতে পারতো। একটা ইন্টারেস্টিং, আমরা যেটা ইনহেরিটেন্স ট্যাক্স নামে একটা ট্যাক্স আছে গ্লোবালি, আপনারা দেখে থাকবেন। আমরা মনে করি যে এই যে ছোট গরিব মানুষদের উপর আপনারা ট্যাক্স চাপায় দিচ্ছেন, এইটা উচিত না। বরঞ্চ যাদের অনেক সম্পত্তি, আমরা বলছি যাদের নেট সম্পত্তি 5 কোটি টাকার উপরে, উনি যখন মারা যাবেন, ওনার ছেলে মেয়ের কাছে যখন সম্পদটা ট্রান্সফার হবে, ওই ট্রান্সফারের সময় একটা ট্যাক্স দেওয়া উচিত। কারণ কি, আমরা দেখেছি 5 কোটি টাকার নেটের উপর বাংলাদেশে মাত্র 1 লাখ মানুষের সম্পদ আছে। ওই 1 লাখ মানুষের সম্পদের উপর যদি আমরা ট্যাক্স কাটি, তাহলে বছরে 1000 থেকে 2000 কোটি টাকার এডিশনাল ট্যাক্স কালেক্ট করা সম্ভব, যেটা উন্নত বিশ্বে হয়ে থাকে। সো গরিব মানুষদের থেকে টাকা কালেক্ট না করে আমরা বিশ্বাস করি ধনীদের কাছ থেকে টাকা নিয়ে আসা যায়। বাংলাদেশে কর্পোরেটের যে কর, এটা দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশ থেকে বেশি। সো এনসিপির ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম যে করের রেট 27.5% থেকে আমরা গ্র্যাজুয়ালি 20% নিয়ে আসতে চাই, এবং এটার প্রথম স্তর হিসাবে এই বছর আমরা 2.5% ট্যাক্স কমাতে চাই সবার জন্য। এবং আপনারা জানেন যে ক্যাপিটাল মার্কেটের লিস্টিং হয় না, বা ক্যাপিটাল মার্কেটের লিস্টিং হওয়ার জন্য একটা ট্যাক্স ইনসেন্টিভ দরকার। এনসিপির পক্ষ থেকে আমাদের রিকমেন্ডেশন হলো, যেই কোম্পানিগুলো এখন থেকে লিস্টেড হবে তাদের জন্য প্রথম 5 বছর ট্যাক্স ডিফারেন্স 25 থেকে আরো 10% কম হওয়া উচিত। দ্যাট মিন্স তারা 15% ট্যাক্স দিবে। আমরা জানি যে কোম্পানিগুলো লিস্টেড হয় তারা অটোমেটিক্যালি আর্নিং দেখায় যাতে তাদের ভ্যালুয়েশন বেটার হয় এবং তারা ভালো ট্যাক্স দেয়, এটা হিস্ট্রিক্যালি প্রুভ। সো বেশি কোম্পানি যদি লিস্টেড হয়, গভর্নমেন্ট অটোমেটিক্যালি বেশি ট্যাক্স পাবে। এরপর আমরা বলছি যে বাংলাদেশের মানুষ ব্যাট দেয় কিন্তু গভর্নমেন্ট ব্যাট পাচ্ছে না। সো এটাকে কিভাবে সলভ করা যায়? এখানে সলভ করার কিছু মডেল আছে। আমরা তাইওয়ানে দেখেছি যে যারা ব্যাট দিচ্ছে তাদেরকে গভর্নমেন্ট একটা লটারি দিচ্ছে, ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে। সো আমরা যদি লটারি বেস করতে পারি, যে আপনারা একটা কাস্টমার যখন মুদির দোকান থেকে একটা নুডলস কিনলো, ওই নুডলসের সাথে যে ব্যাটটা থাকবে, ওই ব্যাটে সে যখন স্ক্যান করবে কিউআর কোডে, সেটার সাথে একটা নাম্বার জেনারেট হবে। ওই রকম নাম্বার দিয়ে গভর্নমেন্ট যদি 1000 কোটি টাকার একটা লটারি অফার দেয় সারা বাংলাদেশে, দেখবেন মানুষ অটোমেটিক্যালি বলবে আমি কিউআর কোড স্ক্যান করে আমি প্রোডাক্টটা কিনবো। সো এটার মাধ্যমে বড় ধরনের একটা ব্যাটের প্রবলেম সলভ করা যায়। আমাদের দেশের সিপিডির হিসাব মতে যে বড় একটা অংশ ব্যাট মানুষ প্রদান করছে কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে না, এই প্রবলেমটা এইভাবে সলভ করা যায়। খুব ইন্টারেস্টিং জিনিস দেখবেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কয়েকদিন পর পর ব্যাট বাড়ানোর জন্য গভর্নমেন্ট বলে। এনসিপির পক্ষ থেকে আমরা বলছি যে নিত্য প্রয়োজনীয় 8টি পণ্যের উপর, যেমন চাল, গম, ভোজ্য তেল, লবণ, চিনি, ডাল, আলু এবং পেঁয়াজ, এই 8টি পণ্যের উপর কোনো ধরনের ব্যাট সামনের 5 বছর করা যাবে না। কারণ এইগুলোর উপর ব্যাট দিলে সাধারণ মানুষের চলার কোনো উপায় থাকে না। সো এনসিপির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা হচ্ছে কোনোভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর ব্যাট দেওয়া যাবে না। আরেকটা জিনিস, আমাদের এখানকার আপনারা সাংবাদিকরা আছেন, এদেরকে আমরা গিগ ওয়ার্কার বলি। আপনারা ফ্রিল্যান্সিং করেন, আপনারা অনেকেই সাংবাদিকতা করেন, মজুর সাংবাদিকতা করেন, আপনাদের জন্য ইন্টারনেট দরকার। আপনি যখন মোবাইলে 100 টাকা ভরেন, সাথে সাথে 39 টাকা কেটে নিয়ে চলে যায় গভর্নমেন্ট। আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হলো, এই দেশকে উন্নয়ন করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ইন্টারনেটের কস্ট কমাতে হবে। সো ইন্টারনেটের কস্ট যাতে 39 টাকা থেকে কমে 30 টাকায় আসে এই বছরের মধ্যে, এটা আমাদের একটা প্রপোজিশন থাকবে গভর্নমেন্টের কাছে, এবং আমরা গভর্নমেন্টে থাকলে ডেফিনেটলি এটা আপনাদের জন্য করে দিতাম, তাহলে ওভারঅল ইন্টারনেট কস্টটা কমে আসতো। এছাড়া আমরা বলছি যে আপনারা জানেন যে আমাদের দেশে এখন মিনিমাম ট্যাক্স রেট ম্যাক্সিমাম কোম্পানির জন্য 1%, কিছু কোম্পানির জন্য 3% করা হয়েছে। আমরা এই বৈষম্য চাই না, আমরা সবার জন্য 1% হচ্ছে মিনিমাম ট্যাক্স রেট। কিন্তু
যারা স্টার্টআপ ব্যবসা করছে বা যারা এসএমই খুবই মানে নতুন ব্যবসায়ী তাদের উপর কোনোভাবেই যাতে এই ধরনের মিনিমাম ট্যাক্স চাপায় না দেওয়া হয় এই জন্য আমাদের একটা রিকমেন্ডেশন থাকছে। এবং কোনোভাবে যদি মিনিমাম ট্যাক্স আপনার ফাইনাল ট্যাক্সের উপরে হয়ে যায় তাহলে এটা যাতে ভবিষ্যতে ক্যারি ফরওয়ার্ড করার একটা অপশন থাকে সেটা নিয়েও আমরা কথা বলেছি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। আমরা বলছি এখানে এখন 10 বছরের ট্যাক্স এক্সেম্পশন দেওয়া আছে, এটাকে আরো 5 বছরের ট্যাক্স এক্সেম্পশন বাড়ানো উচিত যাতে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ হয় এবং এই ইন্ডাস্ট্রি ডেভেলপ হলেই কেবলমাত্র আমাদের কর্মসংস্থান বাড়বে। সো যেইগুলো কর্মসংস্থান মুখী ইন্ডাস্ট্রি এগুলোর ট্যাক্স রেট ডেফিনেটলি কম হওয়া উচিত। আপনারা জেনে থাকবেন যখন আমরা আমাদের ম্যানিফেস্টো ডিক্লেয়ার করি তখন আমরা বলেছিলাম যে আমাদের আমরা বিএনপি এবং জামাত বলেছিল যে জিডিপির 5% তারা শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ দিতে চায়। এনসিপি প্রথম থেকে বলেছে আমাদেরও ইচ্ছা আছে, আমরা অনেক খরচ করতে চাই, কিন্তু আসলে শিক্ষা বা স্বাস্থ্যতে আমাদের 5% দেওয়া সম্ভব না। কিন্তু আমাদের যে নতুন আমাদের যে শ্যাডো বাজেট দেওয়া হয়েছে আপনারা স্ক্যান করলে পাবেন, আমাদের ফেসবুকে পাবেন, আমাদের ওয়েবসাইটে পাবেন, ডিটেইল দেওয়া আছে ওখানে যে কিভাবে আমরা শিক্ষাকে আরো স্মার্ট করতে পারি, কিভাবে শিক্ষাকে আমরা ইফেক্টিভ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমরা শিক্ষা খাতে এই বছর 1,24,425 কোটি টাকার বরাদ্দ রাখতে চাই যা মোট বাজেটের 14.6%। প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা ফিডিং কার্যক্রম করতে চাই এবং এই খাদ্যটা ডেফিনেটলি ওইখানকার ক্ষুদ্র কৃষকদের থেকে কেনা হবে যাতে কৃষকও বেঁচে থাকে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।